পথ চলতে চলতে কত সম্পর্কই তৈরি হয়, কত সম্পর্কের সম্ভাবনা তৈরি হয়। কখনো বা সেই সম্পর্ক স্থায়ীভাবে গড়ে ওঠে, কখনো তা অচিরেই হারিয়ে যায়। এই গল্প একটি সম্পর্কের আশা আকাঙ্ক্ষার গল্প। এই গল্প একটি সম্পর্কের সম্ভাবনার গল্প। এই গল্প একটি সম্পর্কের হারিয়ে যাওয়ার গল্প। আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প, একটি সম্পর্কের ইতিকথা। নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্পগুলি মনে হয় যেন জীবনেরই কথা, মন ছুঁয়ে যায় বারবার। আজকের গল্পটিও আশা করছি আপনাদের মন ছুঁয়ে যাবে। নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প, একটি সম্পর্কের ইতিকথা। শুনতে থাকুন আজকের গল্প, একটি সম্পর্কের ইতিকথা। এক অফিসে কাজ করে, একই অফিস টাইমে, একই পাড়া থেকে, একই বাসে যাতায়াত করে। তাই প্রণবের সঙ্গে দেখা হয় এখনো, প্রায় রোজই হয় মনীষার। কিন্তু যাকে বলে সাক্ষাৎ তার হয় না, চোখাচোখিও হয় না। হাজার হোক মনীষা মেয়ে, সে তো আর কোনো পুরুষের দিকে সরাসরি তাকাতে পারে না। বিশেষ করে যদি সন্দেহ থাকে যার দিকে সে তাকাচ্ছে সে হয়তো তাকাবে না, সে হয়তো সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নেবে, অচেনা মানুষের মতো ব্যবহার করবে। মনীষা তাই তাকাতে ভরসা পায় না। তাই বলে আর চোখে এক আধবার কি চেয়ে দেখেন না। কিন্তু আশ্চর্য, কখনোই প্রণবের চোখে চোখ পড়ে না। মনেই হয় না প্রণব একবারও এদিকে তাকিয়েছিল, এইমাত্র চোখ ফিরিয়ে নিয়েছে। তার বদলে বরং এমন ভাবই দেখা যায় যেন প্রণবের কোনো পরিচিতা মেয়ে এই বাসে নেই। যে দু তিনজন পুরুষ সহযাত্রীর সঙ্গে প্রণবের বেশি ঘনিষ্ঠতা, তারাই যেন ওর সব। তাদের সঙ্গে বাজার দর, কর্পোরেশনের অব্যবস্থা, আন্তর্জাতিক রাজনীতি, সীমান্ত সংকট ইত্যাদি ইত্যাদি ছোট বড় তুচ্ছ আর গুরুতর সব রকমের আলোচনাতেই প্রণব যোগ দেয়। কোনো কিছুতেই যেন ওর আগ্রহ ও চোখের অভাব নেই। শুধু কথাই বলে না প্রণব, সহযাত্রী বন্ধুদের কথা শুনে হাসেও। আশ্চর্য, এত কাণ্ডের পরেও এত হাসি হাসতে পারে প্রণব। পৃথিবীর বিচিত্র বিষয় সম্বন্ধে ওর এত আগ্রহ যে থাকতে পারে ভেবে অবাক হয়ে যায় মনীষা। অবশ্য মনীষার চেয়ে প্রণবের স্বাস্থ্য ভালো, সুদীর্ঘ চেহারা, প্রায় 6 ফুটের কাছাকাছি। বাসে বসবার জায়গা জোটে না প্রণবের, দাঁড়িয়ে দাঁড়িয়েই যায়। উঁচু মাথা, বেশ একটু নুইয়ে যেতে হয়। বয়স যে প্রণবের 40 হতে চলল তা ওর চেহারা দেখে বুঝবার জো নেই। দেহ যে পরিমাণ লম্বা সেই অনুপাতে মেদ মাংস মোটেই জমেনি, বরং একটু ছিপছিপে রোগা চেহারাই প্রণবের। গায়ের রং কালো, কিন্তু লম্বাটে ধরনের মুখখানি বেশ সুন্দর। নাক চোখ সবই ভালো, ঠোঁট দুটি পাতলা, চিবুকে আবার একটুখানি খাঁজ আছে। মনীষার চোখে একদিন ওই খাঁজটুকুই কি মাধুর্যেই না ভরা ছিল। কিন্তু সবচেয়ে ভালো ওর দাঁতগুলি, সমান সুবিন্যস্ত দাঁতের সারি। এমন উজ্জ্বল শুভ্র দাঁত মনীষা এর আগে দেখেনি, কি দেখলেও লক্ষ্য করেনি। প্রণবের পোশাকও মনীষার ভালো লাগে, কোনো জাঁকজমক নেই, আবার বাড়াবাড়িও নেই। আর 5 জন যা পরে ট্রাউজার আর শার্ট, শীতের দিনে কোট, বর্ষার দিনে কাঁধে একটা বর্ষাতি রাখে। কোনো আড়ম্বর নেই। খুব বেশি দামের পোশাক যে প্রণব পরে
কি পড়বার ওর ক্ষমতা আছে তাও নয়, তবু ওর পড়বার ধরনটুকু, রঙের নির্বাচনটুকু মনীষার ভালো লাগে। মানে আগে লাগতো। এই 6 মাস আগেও ওই প্রণব সেহানবিশ কি মনোহর পুরুষই না ছিল মনীষার চোখে। আজ ওর রূপ, যৌবন, স্বাস্থ্য, রুচি সবই আছে। এই বাসে আরও যেসব মেয়ে অফিসে যায় তারা সবাই ওকে দেখে। মঞ্জু দেখে, বনশ্রী দেখে, শিপ্রা দেখে, শেফালিও, কেউ বাদ দেয় না। দেখে না শুধু মনীষা। রূপ, রুচি, স্বাস্থ্য, প্রাণশক্তি নিয়ে প্রণব ঠিক আগের মতোই আছে। শুধু মনীষারই চোখ বদলে গেছে, মন বদলে গেছে। তার সেই মন আর এই মনের সঙ্গে আকাশ পাতাল তফাৎ। বাইরের দিক থেকে মনীষা হয়তো ঠিক আগেরই মতো। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ বলে না মনীষার কোনো বড় রকমের কিছু পরিবর্তন হয়েছে। বড় জোর বাবা কোনো দিন বলেন, কিরে মনি, আজ তোর মুখখানা এমন শুকনো শুকনো দেখছি যে। মনীষা জবাব দেয়, অফিসে কাজের চাপ বড় বেশি ছিল বাবা। বাবা বলেন, সত্যি তোর বড্ড খাটুনি। বাড়িতেও তো একদণ্ড চুপ করে থাকিস নে, হয় রান্না করবি, না হয় কলের কাছে এক রাশ কাপড় নিয়ে বসবি, না হয় ভাই বোনেদের সঙ্গে বক বক করবি। কিছু না কিছু তো নিয়ে আছিসই। এত করে বলি মনি, একটু রেস্ট নিস, রেস্ট নে, কিছুতেই শুনবি নে। এনার্জি স্টোর করতে হয়, বুঝলি, এনার্জি স্টোর করতে হয়। মানুষের শক্তি সামর্থ্য তো অফুরন্ত নয় রে, 2 হাতে থাকে খরচ করলে চলে না। বাবা বলে যেতে থাকেন, আজকাল একটু বেশি কথা বলেন বাবা, বয়সের লক্ষণ। বয়স 60 পার হয়ে গেছে বাবার। এই বয়সে মা কবিলাস তো মানুষের আসে, খুব একটা দোষও দেওয়া যায় না, কিন্তু মাঝে মাঝে বড় দুঃসহ লাগে। একটু নিরিবিলিতে, একটু নিঃশব্দতার মধ্যে মাঝে মাঝে কাটাতে ইচ্ছা করে মনীষার। বাড়িতে তো তা হবার জন্যে। বাবা একাই 100, বৃহস্পতি বাচস্পতি মিশ্র। জিভ খুললেই নীতি আর স্বাস্থ্যনীতির অমূল্য সব জ্ঞানগর্ভ বচন আর প্রবচন ঝরে পড়ে। কিন্তু এই বাবাই আবার মাকে ডেকে বলেন, ওগো দেখছো তো অফিসে খেটে খেটে মেয়েটার কি হাল হয়েছে, বলি বাড়িতে আর ওকে খাটিও না। তখন বড় পুরনো হলেও বাবার এই স্নেহটুকুই ভারী মধুর লাগে মনীষার। কিন্তু মা চটে ওঠেন, আমি খাটাই মেয়েকে, এই অপবাদ তুমি দিচ্ছ আমাকে। আমি বরং বলি 2 দণ্ড শুয়ে থাক, কিংবা শুতে ইচ্ছা না করে বসে বসে জিরিয়ে নে। ঘরের কাজে তোকে হাত দিতে হবে না, সব আমি করব, কিংবা মিনি বিনিরা তো আছে, ওরা করবে। কিন্তু মেয়ে কি কারোর কথা শোনে? বাবা তার একগুঁয়ে মেয়ের পক্ষ নিয়ে যে কি করবেন ভেবে না পেয়ে বলেন, বলি ওর খাওয়া দাওয়ার দিকে একটু লক্ষ্য রেখো, বোঝো তো। মা একটু মধুর মুখ নাড়া দিয়ে বলেন, না, কিছু বুঝি না আমি, মেয়ে তো আর আমি পেটে ধরিনি, তুমিই ধরেছ। মায়ের ওই মুখভঙ্গিটুকু ভারী মিষ্টি লাগে মনীষার। অকালে মায়ের দাঁতগুলি পড়ে গেছে, সব না পড়লেও বেশিরভাগ দাঁতই গেছে। মাথার চুল না পাকলেও পাতলা হয়ে এসেছে, তবু এখনো বোঝা যায় বয়সকালে মা বেশ সুন্দরীই ছিলেন। রোগে আর দারিদ্র্যে অসময়ে ঝরে গেছে সব। কিন্তু কোনো মুহূর্তে মনে হয় না যে সব গেছে। মায়ের স্ত্রী নেই, স্বাস্থ্য নেই, বাবা স্থায়ী চাকরি বাকরি নেই, কখনো ছেলে পড়ান, কখনো মার্কেট ডাইল ফার্মের হিসাবপত্র দেখে দেন। সবই অস্থায়ী এবং আংশিক। হোল টাইমার একমাত্র মনীষা। 5টি ভাই বোন আর তার বাবা মা তার রোজগারের ভরসায় আছে। মনীষা
ওদের সবাইকে দুধে মাছে রাখতে পারে না, রাখা তার পক্ষে সম্ভবও নয়। কিন্তু মোটা ভাত মোটা কাপড়ের ব্যবস্থা যাতে সবাইয়ের জন্যেই হয় সেদিকে লক্ষ্য রাখে। তাছাড়া স্কুল কলেজের খরচ আছে, যদিও ওরা কষ্ট করেই পড়ে, প্রায় বিনা বইতেই পড়া চালায়। মিনু, বিনু আর দীপু তিনজনেই টিউশনি করে নিজেদের পড়ার আংশিক খরচ চালায়। তবু বেশিরভাগ চাপই তো মনীষার উপরেই পড়ে। মিত্র নেই, প্রতিপত্তি নেই, অভাব অনটন লেগেই আছে সংসারে। তবু মাঝে মাঝে মায়ের ওই হাসিটুকু, স্নেহটুকু মনীষাকে নিয়ে, তার মতো 26-27 বছরের একটি বুড়ো মেয়েকে নিয়ে, নবদম্পতির মতো দুই বুড়ো বুড়ির ওই কপট কলহ ভারী মধুর লাগে মনীষার। ভাই বোনগুলিও কি কম মাধুর্যের আধার? সবাই দিদি অন্তপ্রাণ। শুধু অন্নদাত্রী বলে নয়, মনীষা যে ওদের প্রাণ ভরে ভালোবাসে তা ওই মিনু বিনুরা বেশ জানে। ওদের আবদার মেটায়, সিনেমা দেখবার পয়সা দেয়, অবসর পেলে ওদের নিয়ে বেড়াতে বেরোয়, কিংবা বসে বসে গল্প করে। ওরাও জানে দিদি ওদের সবচেয়ে আপন। বাপ মার চেয়েও বেশি নির্ভর করে ওরা দিদির উপরে। যদি সংসারের এই একান্ত আপনজনদের স্নেহ, প্রীতি, শ্রদ্ধা নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারত মনীষা, যদি আর কোনো দিকে কোনো আকাঙ্ক্ষা না থাকতো, বেশ হতো। তাহলে কোনো রকম কোনো অশান্তি মনীষার জীবনকে স্পর্শ করতে পারত না। কিন্তু তা তো হবার নয়। জীবন তাকে মধুর মূর্তি ধরে অন্য পথে আসবার জন্য হাতছানি দিল। তারপর আর সেই হাতখানিকে দেখা গেল না। সামনের পথটুকুও অন্ধকারে মিলিয়ে গেল। অথচ প্রলোভনকে সে অনেকবারই জয় করেছে। কত ছেলেই তো কতবার কত ছলে ঘনিষ্ঠতা করতে এসেছিল, কিন্তু মনীষার কাছে পাত্তা পায়নি। প্রথম প্রথম পাড়ার ছেলে ছোকরারা আলাপ জমাবার চেষ্টা করত, কিন্তু মনীষা তাদের কাউকেই কথা বলবার যোগ্য বলে মনে করত না। তাদের ব্যঙ্গ বিদ্রুপ, হাসি টিটকারি উপেক্ষা করে সোজা বাসে গিয়ে উঠত। আবার ফেরবার পথে বাস থেকে নেমে কোনো দিকে না তাকিয়ে ঘটঘট করে হেঁটে গলিটুকু পার হয়ে যেত। এমনই করে স্কুল কলেজ পার হয়েছে, অফিসেও 5 বছর কাটিয়ে দিল। পাড়ার কোনো ছেলে আমল পায়নি তার কাছে। তারপর অফিসেও কোনো সহকর্মী আলাপ পরিচয় ঘনিষ্ঠ হবার চেষ্টা করেছে। প্রথম মনীষা নিজের চারিদিকে অটল কঠিন গাম্ভীর্যের ব্যূহ রচনা করে রাখত। ঊর্ধ্বতন অফিসারদের পর্যন্ত সাধ্য ছিল না সেই ব্যূহ ভেদ করেন। মনীষাদের সেকশনে যে 4-5টি মেয়ে আছে, তাদের সঙ্গে শুধু সে মেলামেশা করত। লাঞ্চের সময় ক্যান্টিনে বসে চা খেত। কৌটোয় করে মা যে টিফিন দিয়ে দিতেন, তার ভাগ বন্ধুদের দিত। কয়েকটি বন্ধু মিলে তারা গল্প করত, হাসাহাসিও করত। কদাচিৎ ছুটির পরে দল বেঁধে সিনেমা দেখতে যেত, কিংবা বেড়াতে যেত কোনো বন্ধুর বাড়িতে। তাদের এই দলের মধ্যে যে কোনো ছেলের প্রয়োজন আছে, এমনকি জীবনকে সম্পূর্ণ করবার জন্যে কোনো পুরুষের যে দরকার আছে, মনীষা সে কথা তখনও অনুভব করেনি। তাদের এই স্বয়ং সম্পূর্ণতা দেখে ঈর্ষা করত রেকর্ডসের ওই প্রণব সেহানবিশ। একই অফিসে কাজ, মুখ চেনা সবাইয়ের সঙ্গেই আছে, আলাপ করতে পটুসে এবং ইচ্ছুকও। সেহানবিশ মাঝে মাঝে ফোড়ন কাটত এবং নিজেই যেচে মেয়েদের সঙ্গে আলাপ করত। এদিক থেকে খুব যে একটা সম্ভ্রমবোধ ছিল তার, তা নয়। সেহানবিশ বলতো, মা, ব্যস্ত আছেন আপনারা? অফিসের মধ্যে এক সাব অফিস বানিয়ে বসে আছেন। সাব অফিস নাকি প্রমিলা রাজ্য? মাধুরীর সঙ্গে নাকি তার আগেই একটু আধটু আলাপ ছিল। একই বছরে দুজনে এই অফিসে এসেছে। মনীষার চেয়ে বছরখানেকের সিনিয়র।
মাধুরী সবাইয়ের হয়ে জবাব দিত, কেন, আপনার কি হিংসা হয় নাকি? প্রণব অম্লান মুখে বলতো, হিংসে? হ্যাঁ, তা একটু হয় বই কি। মাধুরীর মুখেও তো কিছুই আটকায় না। ও বলতো, বেশ তো, আমাদের এই প্রমিলা রাজ্যে আসুন না, শাড়ি পরে আসতে হবে কিন্তু। প্রণব বলতো, ছাড়পত্র পাওয়ার জন্যে তাও না হয় পড়তাম, কিন্তু এই তাল গাছকে ঢাকতে হলে কত হাত শাড়ির দরকার বলুন তো। আপনারা সব তো ছোটোখাটো কেষ্টনগরের পুতুল, তাতেই এক একজনের 11 হাত করে শাড়ি লাগে। খোঁটা দিতে পারে প্রণব। দলের মধ্যে সবগুলি মেয়ে মাথায় ছোট ছিল। মাধুরীকে তো দিব্যি বেটেই বলা যায়। শুধু মনীষারই দৈর্ঘ্য 5 ফুটের উপরে 3 ইঞ্চি বেশি। মাধুরী তাকে ঢ্যাঙা বলে খোঁটা দিত। প্রণব যেমন ছেলেদের মধ্যে সবচেয়ে লম্বা, মনীষাও তেমনি মেয়েদের মধ্যে বেশ একটু দীর্ঘাঙ্গী। উচ্চতায় এই তুচ্ছ মিলটুকু প্রণবের চোখ এড়ায়নি। আলাপ পরিচয় হয়ে যাবার অনেক পরে সে একদিন রেস্টুরেন্টে বসে স্বীকার করেছিল, পুরুষই হোক আর মেয়েই হোক, যারা মেটে তাদেরকে আমি পছন্দ করি না। মেয়েদের মধ্যেও যারা মাথায় উঁচু তাদেরকেই আমার দেখতে ভালো লাগে। উন্নত দর্শন পুরুষরাই যে চারু দর্শন, সে কথা মনীষা মুখে বলেনি ঠিকই, কিন্তু দুটি চোখে অনেক দিনই বলেছে। আর মনীষার ওই দৈর্ঘ্যটুকুই তো সম্বল। মাধুরীর মতো অমন দুটি বড় চোখ তো তার নেই, কিংবা কেতকীর মতো চুলের গোছা আর গায়ের ফুটফুটে রং। সুধীরার মতো অমন মুখের ডোল আর লাবণ্যও তার নেই। তবু তো প্রতিযোগিতায় মনীষারই জয় হয়েছিল। প্রকাশ্যে না হোক, গোপনে প্রতিযোগিতা একটু ছিল বই কি। প্রেমের জন্যে নয়, প্রণবের বন্ধুত্ব, সঙ্গ, সান্নিধ্য সবাই চাইত। প্রণব বড় অফিসার, বয়সেও তাকে তরুণ বলা যায় না। প্রথম যৌবন তার বেশ কয়েক বছর আগেই চলে গেছে। তবুও মেয়েরা তার সঙ্গ চায়, কারণ প্রণব কথা বলতে জানে। সে মেয়েদের সঙ্গ ভালোবাসে, আর সে কথা সে গোপনও করে না। প্রণব বেপরোয়া, অমনোনীত হবার আশঙ্কাকে ভয় করে না, আর শেষ পর্যন্ত মনোনয়ন পায়ও সে। প্রথমে মাধুরী আলাপ করিয়ে দিয়েছিল, মিস্টার শেহানভিজ, আমাদের এই মিস আল্লারকে চেনেন? সেদিন অফিস ক্যান্টিনের সেই ছোট্ট টেবিলটায় শুধু প্রণব, মাধুরী আর মনীষাই ছিল। প্রণব বলেছিল, চিনব না কেন, ওকে তো রোজই দেখি। মাধুরী বলেছিল, রোজ বুঝি আর কাউকে দেখেন না? প্রণব বলেছিল, দেখব না কেন, আর সবাইকে অফিসে এসে দেখি, কিন্তু ওকে দেখতে দেখতে আসি আর দেখতে দেখতে যাই। উনি যে আমার বাসের সহযাত্রিনী। মাধুরী ওর নখওয়ালা আঙুল দিয়ে মনীষাকে খোঁচা দিয়েছিল। কি রে, এত বড় একটা ঘটনা তুই চাপা দিয়ে রেখেছিলি? চাপা দিয়ে রেখেছিলি যে? একদিন দুদিনের ঘটনা নয়, রোজকারকার ঘটনা। কই, কোনোদিন তো বলিসনি। মনীষা লজ্জিত হয়ে বলেছিল, এর আবার বলবার কি আছে। বাসের মধ্যে নিজের দৈর্ঘ্য নিয়ে একই সঙ্গে বিড়ম্বিত আর গর্বিত এই মানুষটিকে মনীষা প্রথম দিন থেকেই দেখেছে। সরাসরি নয়, আর চোখে। একই পাড়া থেকে আসে, তবে একই স্টপ নয়। মনীষা যে স্টপ থেকে আসে সেটা বাস টার্মিনাসের কাছাকাছি। তখন উঠলে তত ভিড় থাকে না, মেয়েদের আসন প্রায় খালিই থাকে। গোটা 3 স্টপ পেরিয়ে এলে প্রণব ওঠে, তখন বাসে বেশ ভিড় জমে যায়। ভিড় তো সবসময় লেগে আছে। একটি মাত্র একতলা সরকারি বাস, এই দক্ষিণ শহরতলির সম্বল। মানুষগুলো মাদুর ঝোলা হয়ে প্রাণটুকু হাতের মুঠোয় নিয়ে যাতায়াত করে। অফিসের সময় যে ভিড় হয় তা বর্ণনার অতীত। তবু ওরই মধ্যে
ঠেসে ঠুসে প্রণব উঠে পড়ে। বসবার জায়গা পায় না, কিন্তু দাঁড়াবার জায়গাটুকু বেশ করে নেয়। বসে বসে মনীষা সেই প্রথম দিন থেকেই দেখে আসছে। তারপর দেখল শুধু একই পাড়ার বাসিন্দাই নয়, তারা একই বাসের সহযাত্রীই নয় শুধু, প্রণব তার সহকর্মীও। একই সেকশনের নয়, কিন্তু একই অফিসের একই ফ্লোরে। দিনের মধ্যে কতবার যে চোখে পড়ে তার আর ঠিক নেই। কিন্তু এই আবিষ্কারের সঙ্গে সঙ্গেই তো আলাপ করা যায় না। উপযাজকের স্বভাব হলেও প্রণব এগিয়ে আসেনি। মনীষা তো নয়, যেন মধ্যবর্তিনী মাধুরীর জন্যে তারা এতদিন অপেক্ষায় ছিল। অবশ্য মনীষার প্রথম প্রথম মনে হতো মাধুরী শুধু মধ্যবর্তিনী হয়েই থাকবে না, স্থায়ীভাবে প্রণবের পার্শ্ববর্তিনী হবার ইচ্ছা ওর। কিন্তু সেই আলাপের পর মাঝারে কাটতে না কাটতে মনীষার ভুল ভাঙল। মাধুরী বিয়ের নিমন্ত্রণে চিঠি বিলি করল বন্ধুদের মধ্যে। প্রথমটায় বুক কেঁপে উঠেছিল মনীষার। কে এই বর? চিঠি পড়ে দেখল না না, মনীষার চেনা জানা কেউ নয়, কে এক অধীর কুমার দাশগুপ্ত। মনীষার হৃদয় তখন ধীর স্থির হল। অবশ্য অধীর মনীষার চেনা না হলেও মাধুরীর খুবই চেনা। 5-6 বছর ধরে পূর্বরাগের পালা চলছিল ওদের ভিতরে। ভিন্ন জাত বলে বাপ মায়ের মতো ছিল না, এবার তাদের মন গলেছে। আশ্চর্য চাপা মেয়ে মাধুরী, এত কাণ্ড কারখানার বিন্দু বিসর্গ মনীষাকে জানতে দেয়নি তো। শুধু কান পেতে পেতে আর সবাই এর কথা শুনেছে। কখনো এগোবার বা কখনো পিছুবার পরামর্শ দিয়েছে। অবশ্য মনীষার তখনও বলবার মতো কিছু ছিল না, কিন্তু কেতকীর ছিল, সুধীরার ছিল, স্বামী ত্যাগিনী মাসবির সমস্যাও কম ছিল না। তবে বিয়ের পরে মাধুরী বেশি দিন আর অফিসে আসেনি। ছেলে হবার আগেই অফিস ছেড়েছে। মাধুরী যে আড়ালটুকু করে রেখেছিল সেটুকু আর রইল না। তাতে প্রথম প্রথম মনীষার অসুবিধা হতো। মনীষা তো অমন কত কি মেয়ে নয়, কথার পিঠে কথা অত তাড়াতাড়ি মুখে আসতে চাইতো না। তার লজ্জা দেখে, নীরবতা দেখে অমন যে বাক চতুর প্রণব, সেও চুপ করে যেত। তারপর আস্তে আস্তে সেই অসুবিধাও কেটে গেল। মনীষা দেখল খুব বেশি কথার দরকার হয় না, তাছাড়া কথা যখন আসে আপনিই বেরিয়ে আসে। কোত্থেকে যে আসে তার টেরও পাওয়া যায় না। তাছাড়া সব কথা যে সাজিয়ে গুছিয়ে বলতে হবে তাও তো নয়, বরং অগোছালো, অতর্কিত, অর্ধোচ্চারিত কথাই যেন সবচেয়ে বেশি মধুর। সেসব কথার বেশিরভাগই পুরোপুরি বাক্য নয়, ব্যাকরণের কর্তা কর্ম ক্রিয়ার বিধি মানে না। অনেক বাক্যই অসমবিকা ক্রিয়ায় এসে থেমে যায়। 2 বছর যেন এক স্বপ্নের মধ্যে কেটে গেল। মনে হয় একটি রাত্রির একটি সুখ স্বপ্ন। সে স্বপ্ন যে ভাঙবে তা কি মনীষা তখন ভেবেছিল? অবশ্য অনেকদিন পর্যন্ত কেউ কিছুই টের পায়নি। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ না। এমন কিছু বাড়াবাড়ি তো মনীষা করেনি যে কেউ টের পাবে, কারো চোখে পড়বে। শুধু অফিসে ছুটির পরে বেশ একটু দেরি করে দুজনে বেরিয়েছে। এসপ্ল্যানেডের সেই চেনা রেস্টুরেন্টটায় এসে চা খেয়েছে, কথা বলেছে। প্রণবই বেশি কথা বলতো। তারপর কোনোদিন সোজা বাসে করে চলে এসেছে, বা কোনোদিন বেড়াতে বেড়াতে প্রিন্সেপ ঘাট পর্যন্ত। পাশাপাশি বসে জল দেখা, জলে নোঙর ফেলা জাহাজগুলির দিকে তাকিয়ে থাকা, আকাশে চাঁদের দিকে তাকানো, তারার দিকে তাকানো। কোনোদিন বা জেটির এক কিনারে গিয়ে রেলিং ধরে শুধু পাশাপাশি দাঁড়িয়ে থাকা। ব্যাস, শুধু এইটুকুই। তবু এই সামান্য বৈচিত্র্য যেন এক অসামান্য রূপলোকের রসলোকের দুয়ার মনীষার চোখের সামনে খুলে দিয়েছিল। পারিবারিক সম্পর্ক আরও মধুর হয়ে উঠেছিল। অফিসের খাটুনিকে আর খাটুনি বলে মনেই হতো না মনীষার। মনীষা প্রণবকে
নিজেদের বাড়িতে একদিনও যেতে বলেনি। প্রণবও গরজ দেখায়নি মনীষাকে তার বাড়িতে নিয়ে যেতে। মনীষা শুনেছে প্রণবের শুধু বুড়ি মা আছেন বাড়িতে, আর মনীষার যে বাপ মা ভাই বোনের এক বিরাট সংসার আছে, আছে বিপুল দায়িত্ব, সেই কথা সে গোপন রাখেনি। মনীষা মনে মনে অনেকবার হিসাব করেছে, বাবা মা আপত্তি করবেন না। দুজনের মধ্যে জাতের অমিল নেই, বরং শিক্ষা, রুচি, বৃত্তি, প্রবৃত্তি সব দিক থেকেই মিলই আছে। বয়স একটু বেশি, প্রণব গোপন করেনি। চেহারায় কম দেখালেও সে যে মনীষার চেয়ে 11 বছরের বড় তা স্বীকার করেছে। আজকাল অবশ্য এত ব্যবধান থাকে না। সমবয়সী সহপাঠী সহকর্মীদের সঙ্গে যেসব মেয়েদের বিয়ে হয় তাদের বর বড়জোর 2-1 বছরের বড়, কখনো বা 2-1 বছরের ছোট হয়ে যায়। তাতে কিছুই এসে যায় না। বড়ই হোক আর ছোটই হোক, বয়স সবসময় একটা বড় ফ্যাক্টর নয়। মনীষার বাবা আর মায়ের বয়সের মধ্যে 15 বছরের তফাৎ, তাতেই বা কি এসে গেছে? মা কি বহুদিন আগে থেকেই ঘর সংসারের ব্যাপারে অভিজ্ঞতায় আধিপত্যে বাবা সমকক্ষ সমবয়সী হয়ে যায়নি? আরও হিসাব করেছিল মনীষা, প্রথম প্রথম বাপ মায়ের সংসারে অসুবিধা হবে, কিন্তু মনীষা তো একটা গোটা সংসারকে পথে বসিয়ে দিয়ে সরে দাঁড়াবে না। যতদিন না মিনু বিনু পাশ করে বেরোয়, চাকরিতে যোগ দেয়, ততদিন মনীষা নিশ্চয়ই অফিস ছাড়বে না, আর মাইনে সমস্ত টাকাটাই বাপ মাকেই দেবে। প্রণব নিশ্চয়ই এত অনুদার, এত অবিবেচক নয় যে সে এতে আপত্তি করবে। তার তো অভাব নেই, তার একার রোজগারে মনীষাদের একার বেশ চলে যাবে। এসব কথা ঘুরিয়ে ফিরিয়ে ইশারা ইঙ্গিতে মনীষা প্রণবকে বলেওছে। প্রণবও আপত্তি করেনি, তবে এ প্রসঙ্গ নিয়ে বেশি আলোচনাও করেনি। যেমন দিনে এসব কথা বলা যায়, তেমন অনেক দিন চলে গেল। কত বর্ষা বাদলের সন্ধ্যা তারা রেস্টুরেন্টের পুরো পর্দা ঢাকা কেবিনে বসে কাটালো। গঙ্গার ধারে কাটালো কত সোনালি বিকেল আর জ্যোৎস্না ধোয়া রূপলি প্রহর। ট্যাক্সিতে কয়েকদিন যৌথ ভ্রমণ হলো আলিপুরের ছায়া ঘেরা রাস্তায়। তবু প্রণব কোনো কথা বলল না, কিন্তু মনীষা না বলে পারল না। 26 সূত্রে সেও তো 27-এ পড়ল। একেবারে বুড়ো বয়সে বিয়ে করে লাভ কি? আর প্রণবও তো অক্ষয় যৌবন নিয়ে আসেনি। কানের কাছে 2-1 গাছি পাকা চুল এরই মধ্যে মনীষার চোখে পড়তে শুরু করেছে। মনীষা সেদিন সযত্নে পরপর 2 গাছি সাদা চুল তুলে ফেলল, তারপর হেসে বলল, এই দেখো, তুমি কি সব চুল না পাকা পর্যন্ত এইভাবেই থাকবে? প্রণব বলল, তার মানেটা মনীষাকেই বলতে হলো। যে প্রথম প্রথম কোনো কথাই বলতো না, তাকে দিয়েই বোধহয় সব কথা বলিয়ে নিতে চায় প্রণব। মনীষা হেসে বলল, আমরা কতকাল আর এইভাবে পথে পথে ঘুরব? কত আর এই গঙ্গার ঘাটে বসে কাটাবো? এত কথা বলে প্রণব, কিন্তু সেদিন যেন ওর বাকরোধ হয়ে গেল। বেশ সময় নিল জবাব দিতে। প্রণব আস্তে আস্তে বলল, মনি, তোমাকে একটা কথা বলা হয়নি আমার। বলি বলি করেও বলতে পারিনি, আমারই দোষ। মনীষা হেসে বলল, আচ্ছা আচ্ছা, আজ বলো, সব দোষ কবুল করো আজ। প্রণব বলল, মনি, বাড়িতে 17 বছরের একটি মেয়ে আছে। মনীষা বলল, মেয়ে মানে বান্ধবী? প্রণব বলল, বান্ধবী নয়, মেয়ে। 2 বছর বয়সে ওর মা মারা যায়। খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল আমাদের। এতদিন ভবানীপুরে ওর মামার বাড়িতেই ছিল, কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর থেকেই আমাকে বড় চিনে ফেলেছে। হারানো বাপকে নতুন করে খুঁজে পেয়েছে যেন। আজকাল প্রায়ই এসে থাকতে চায়,
ওর মামা প্রফেসর, সেখানে পড়াশোনার সুবিধা হবে বলে আমি জোর করে তার কাছে পাঠিয়ে দিই। কিন্তু তবু মেয়ে লুকিয়ে লুকিয়ে আসে। যতক্ষণ না অফিস থেকে ফিরি আমার জন্য জেগে বসে থাকে, একসঙ্গে খাবে, খেতে খেতে গল্প করবে। বড়ই মুশকিলে পড়েছি ওকে নিয়ে। বারণ তো করণ, একটা বিয়ে টিয়ে দিলেই হয়, কিন্তু যতদিন না পারছি। মনীষা নিজেকে আর ধরে রাখতে পারেনি, চাপা গলায় চেঁচিয়ে উঠেছিল, চিট, শট, প্রবঞ্চক, লম্পট কোথাকার! এই কথা তুমি আমাকে আগে বলনি কেন? প্রণব বলেছিল, হ্যাঁ, না বলা নিশ্চয়ই অপরাধ হয়েছিল। তার শাস্তি হাতে হাতেই পেলাম, বোধহয় জীবনভরই পাব। মনীষা বলেছিল, আমাদের যেন আর দেখা সাক্ষাৎ না হয়। প্রণব জবাব দিয়েছিল, কিন্তু কারোর সঙ্গে কারোর সাক্ষাৎ আর হয় না। শেষ হলো আজকের গল্প, নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প একটি সম্পর্কের রীতিকথা। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্য রাখে। আপনাদের মতামত আমাকে প্রতিনিয়ত সাহায্য করে আমার পরিবেশনা আরও ত্রুটিমুক্ত করতে, আরও মনোগ্রাহী করে তুলতে। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা নতুন আসছেন, যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাই খুব খুব ভালো থাকুন, জুড়ে থাকুন আমার কবিতা পাঠ চ্যানেলের সঙ্গে। ফিরে আসছি খুব শিগগির নতুন গল্প নিয়ে।